বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বেড়ে 189 টাকা। বাজারে কৃত্রিম সংকট, ক্ষুব্ধ ক্রেতারা। ভরা মৌসুমেও বাড়ছে পেঁয়াজের দাম, কেজিতে বাড়ল 15 টাকা পর্যন্ত। নজরদারি বাড়ানোর তাগিদ ভোক্তাদের। ভারত থেকে বিভিন্ন স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ, দেশীয় শিল্প রক্ষায় এনবিআর এর প্রজ্ঞাপন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। 3 দফা বৈঠকের পর প্রতি লিটার সয়াবিন তেলের দাম 14 টাকা বাড়ালো সরকার। এতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 175 টাকা থেকে বেড়ে হয়েছে 189 টাকা। মঙ্গলবার সচিবালয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে এক সভা শেষে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান। এদিকে বাড়তি দামে বিক্রির খবরে বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরি করেছেন ব্যবসায়ীরা। এতে ক্ষুব্ধ ক্রেতারা। গেল বছর ডিসেম্বরে সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়িয়ে লিটার প্রতি নির্ধারণ করা হয় 175 টাকা। এদিকে ভোজ্য তেলের আমদানি পর্যায়ে শুল্ক কর অব্যাহতির মেয়াদ শেষ হয়েছে গত 31 মার্চ। ফলে চলতি মাসের শুরু থেকে আবারও দাম বাড়াতে ট্যারিফ কমিশনে চিঠি দেন ভোজ্য তেল পরিশোধন কারখানা মালিকরা। সচিবালয়ে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর সয়াবিন ও পাম তেলের নতুন দাম ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়। ফলে এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 189 টাকায়। অন্যদিকে প্রতি লিটার খোলা সয়াবিন ও পাম তেলের দাম 12 টাকা বাড়িয়ে 169 টাকা করা হয়েছে। সহযোগিতার ভিত্তিতে আমরা 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা বোতলের ক্ষেত্রে, এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। আমরা এটা নির্ধারিত হয়েছে আজকে। তেলের দাম বাড়ায় জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে, এতে ভোগান্তিতে ক্রেতারা। মাল নাই, শনি এবং মাল নাই, আগের মাল দিয়ে সবাই চলতেছে। তারা ইচ্ছা মতো দাম বাড়া দেয়। দাম বাড়ানোর কি আর 3-4 দিন আগে সরবরাহ কমায় দেয়, আবার দাম বাড়ায় সরবরাহ ঠিক রাখে। স্বাভাবিক খরচ তো বাড়বেই। আমরা তেলের দাম যদি 14 টাকা করে লিটার প্রতি বাড়ে, তাহলে আমাদের চাপ পড়ে গেল না। বন্ধ থাকা ভোজ্য তেল কারখানা আবার চালু করে বাজারে প্রতিযোগিতা তৈরি করা হলে দাম কমে আসবে বলে আশা করেন বাণিজ্য উপদেষ্টা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ভরা মৌসুমেও রাজধানীর বাজারে হঠাৎ করে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। 15 টাকা পর্যন্ত বেড়ে মানভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে 50 থেকে 65 টাকায়। দাম আরও বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তবে কৃষকরা বলছেন দাম না পাওয়ায় বাধ্য হয়ে সংরক্ষণ করছেন তারা। বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর তাগিদ ভোক্তাদের। ভরা মৌসুমে বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকে, কিন্তু রাজধানীর বাজারগুলোতে দেখা গেছে ভিন্ন চিত্র। বিশেষ করে পহেলা বৈশাখের পরপরই আড়তগুলোতে কমে যায় পেঁয়াজের সরবরাহ। এতে বাড়তে শুরু করে দাম। ব্যবসায়ীরা বলছেন পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় হঠাৎ করেই পাইকারিতে দাম বেড়ে গেছে। পেঁয়াজ ইতোমধ্যে মজুত করা হয়েছে বলেও অভিযোগ তাদের। বাজারে এখন বর্তমান আপনার চলতেছে 50 টাকা কেজি, আর যেটা ফরিদপুর ওটা 45-46, আবার পাবনা এর চেয়ে ভালো যেটা এটা আপনার 55। কম উঠতেছে পেঁয়াজ, বেচতেছে না গৃহস্থেরা, তার জন্যই মানে খরিদ্দার বেশি, কাস্টমার বেশি, পেঁয়াজ কম উঠতেছে। এদিকে খুচরা বিক্রেতাদের অভিযোগ, পাইকারি ব্যবসায়ীরা এখন থেকেই পেঁয়াজ কিনে মজুত করছেন, আবার অনেকেই বেশি করে পেঁয়াজ কিনে রাখছেন। ফলে বাধ্য হয়ে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। দাম ভালো এটি রাখি পেঁয়াজ, আলি পেঁয়াজ তো এটি রাখার জন্য বিরজ চাঙের উপরে রাখতেছে। তবে কৃষকরা বলছেন এবার পেঁয়াজের মৌসুমে উৎপাদন কম হয়েছে। উৎপাদন খরচের তুলনায় দাম না পাওয়ায় আপাতত বিক্রি না করে সংরক্ষণের প্রতি আগ্রহ তাদের। কিছু জায়গায় শিলা বৃষ্টি বা দানা কারেন্ট পক্ষে পুড়ে গেছে। অনেকের চিন্তা ভাবনা করতেছে যে দানা এবার হয়তো দাম বাড়বে, যার কারণে পেঁয়াজটা আমাদের রাখারই দরকার। কিছু মাছ বেচছে, শেখা পর্যটন উঠেছে, তখন বেচছে, এমন মানুষ হয়ে গেছে উঠে না, সব হাই করে ছুঁয়ে দিচ্ছে, আগে উঠেছে। বাজার মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের। তাই দাম নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর তাগিদ তাদের। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভোগ্য পণ্যের দাম বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহ সভাপতি এস এম নাজির হোসেন। নাজির হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আমরা জানি যে আজকে কিন্তু
ভোজ্য তেলের দাম বাড়ানো হয়েছে, লিটারে 14 টাকা বেড়েছে। অন্যদিকে বাজারে কিন্তু বিভিন্ন শাকসবজির দাম বাড়তি, সেই সাথে পেঁয়াজের দাম কিন্তু 3 দিনের ব্যবধানে যেখানে 40 টাকা ছিল সেখানে 60 টাকার উপরে উঠে গেছে। তো এই যে সবকিছু মিলিয়ে যে ভোগ্যপণ্যের দাম অনেকটাই ঊর্ধ্বমুখী, এটা আসলে ক্রেতাদের উপরে কতটা প্রভাব ফেলছে? ধন্যবাদ। আসলে আপনি ঠিকই বলেছেন, সেটা হলো যে আজকে সয়াবিন তেলের দামটা সর্বশেষ পর্যায়ে এসে দামটা ব্যবসায়ীদের যে আবদার সেটা রক্ষা করে দাম বাড়ানো হয়েছে। এবং আমরা দেখছি ঈদের পরের থেকে আমাদের সবজি যে আইটেমগুলি আছে সবগুলির দাম কিন্তু অনেক বেড়ে গেছে এবং বেশ কয়েকদিন ধরে পেঁয়াজের বাজারও কিন্তু ঊর্ধ্বমুখী। তো এই সব মিলিয়ে আমরা যদি প্রথমে সয়াবিন তেলেরটা বলে থাকি, সেটা হলো যে সয়াবিন তেলের যে দাম বাড়ানো হলো, আমরা ক্যাবের পক্ষ থেকে এটাকে কোনোভাবে গ্রহণযোগ্য মনে করি নাই। এটা খুবই অগ্রহণযোগ্য। কারণ হলো যে ইন্টারন্যাশনাল মার্কেটে সয়াবিন তেলের দাম কিন্তু এখন কমতির দিকে। শুধুমাত্র আমদানি শুল্কটা মানে প্রত্যাহার করার কারণে ব্যবসায়ীরা সেই অজুহাত দেখিয়ে দাম বাড়ানোর প্রস্তাব দিলেন এবং পুরো রমজান মাস ধরেই কিন্তু সয়াবিন তেলের একটা কারসাজি আমরা লক্ষ্য করছি, যেটার কারণে সয়াবিন তেল পাওয়া যায় নাই এবং বেশি দামে কিনতে হয়েছে। এখন সেই যে রমজানে বেশি দামে কেনার যে মানে বিষয়টি ছিল, সেটাকে তারা জায়েজ করার জন্য, সেটাকে মানে জাস্টিফাই করার জন্য এই দামটা বৃদ্ধি করা হয়েছে বলে আমরা মনে করি। এবং আমাদের উপদেষ্টা মহোদয় যেভাবে বলছেন যে আসলে 14 টাকা দাম বৃদ্ধি, এটা বাজারে মানুষের জীবনযাত্রা তেমন প্রভাব পড়বে না, আসলে এই কথাটিও অনেক গ্রহণযোগ্য নয়। কারণ হচ্ছে যে সোয়াবিন তেলের এই যে 14 টাকা একজন জন্য দাম বেড়ে যাবে, উনি হিসাব করছেন 70 টাকা বাড়বে এক পরিবারের প্রতি। তো 70 টাকা তো তার ইনকাম বাড়তেছে না। তো সেই জায়গায় তাকে যখন বাড়তি দাম দিতে হবে, সয়াবিন তেলে দিতে হবে, পেঁয়াজে দিতে হবে, সবজি দিতে হবে, চালের মধ্যে দিতে হবে, সব জায়গায় যখন সে বাড়তি দাম দিবে, তখন কিন্তু অটোমেটিক্যালি সে মানে তার জীবন জীবিকা কিন্তু মানে কঠিন বাস্তবতার মুখোমুখির মধ্যে পড়ে যেতে হবে। তো এখন পেঁয়াজের বেলা যদি আসি, পেঁয়াজের বিষয়টি হলো যে যখনই আমরা দেখছি যে পার্শ্ববর্তী দেশ থেকে যখন পেঁয়াজের সাপ্লাইয়ে কোনো ধরনের ইন্টারাপশন হয়, তখনই কিন্তু আমাদের এখানে দাম বেড়ে যেত। তো এইবার যে বিষয়টি দেখা হলো, দেশীয় পেঁয়াজ দিয়ে আমাদের মানে পেঁয়াজের যে চাহিদা এটা মিট করা হয়েছে, এটা করার ফলে মানে মধ্যস্বত্বভোগীরা এখানেও কিন্তু বাগড়া দেওয়ার চেষ্টা করছিল। তারপরও আমরা দেখছি যে অনেকেই কিন্তু জমিয়ে রাখার চেষ্টা করতেছে। এবং আরেকটা জিনিস হলো যে মানে ঈদের পরে তো কিংবা ঈদের আগে কয়েকদিন আগে থেকে কিন্তু আসলে বাজার তদারকি যেভাবে হওয়ার কথা সেরকম কিন্তু হচ্ছে না, অনেকটা ঢিলে ঢালা ভাবে হচ্ছে। এই সুযোগটাই কিন্তু ব্যবসায়ীরা নিয়ে থাকেন এবং সেই সুযোগেই কিন্তু এই কাজগুলি আপনি যেমনটা বলছিলেন, ঈদের আগে দিয়েই দেখা যাচ্ছিল বাজারে যে মনিটরিং করা প্রয়োজন ছিল সেই মনিটরিংটা ঠিক মতন হচ্ছিল না, কিছুটা ঢিলে ঢালা হচ্ছিল। আমরা কিন্তু দেখেছি যে রোজা বাজার অনেকটা স্থিতিশীল ছিল। আপনার কি মনে হয় এই পর্যবেক্ষণে যে একটা ঢিলে ঢালা ভাব এসেছে অথবা খুব একটা কঠোর পর্যবেক্ষণ হচ্ছে না, এই কারণেই কি এই নিত্যপণ্যগুলোর আবারও দাম বৃদ্ধি পেতে শুরু করেছে? আর এটা আসলে নিয়ন্ত্রণের জন্য একটা সলিউশন কি? এটা আপনি ঠিকই বলেছেন, আসলে পর্যবেক্ষণটা যথাযথভাবে হচ্ছে না, হয় নাই। কারণ হলো যে মানে ঈদে তো আমাদের ঈদের রমজানের বাজার কিন্তু আসলে অনেক ভাগে বিভক্ত। ঈদের ঠিক আগ মুহূর্তে কাপড়ের বাজার, জুতার বাজার, কসমেটিকের বাজার, এটার উপর মানে অনেকটা গুরুত্ব বেশি থাকে। সেই কারণে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দামের দিকে তেমন বেশি খেয়াল করা হয় না। তারপরে ঈদের পরে কিন্তু এসে বেশ কয়েকদিন বন্ধ ছিল। বন্ধটাও একটা বড় কারণ যে এই সময়টাতে সরকারি কর্মকর্তা যারা এগুলোর সাথে যুক্ত, তারা কিন্তু আসলে সেদিকে খেয়াল রাখতে পারে নাই অথবা বাজার তদারকি সেভাবে হয় নাই। তো এই সুযোগগুলো নিয়ে থাকে। আর আমাদের ব্যবসায়ীরা প্রতিনিয়ত টেন্ডেন্সি হলো যে কোনো না কোনো পণ্যের একটা কৃত্রিম সংকট তৈরি, জিয়ে রাখা, মানে একটা না একটা পণ্যের কিন্তু আপনি সংকট দেখবেন। তো এখন এই সংকটের মধ্যে কয়দিন আগে সবজির বাজার ছিল, এখন আবার পেঁয়াজটাকে তারা সামনে নিয়ে আসার চেষ্টা করছে, যার কারণে এই সংকটটি হচ্ছে। তবে আপনি যেটা সর্বশেষ বললেন যে আসলে উত্তরণ থেকে উপায় কি, উত্তরণ থেকে উপায় হলো যে আসলে আমরা যারা বারবার বলছি, এটা পাহারা দিয়ে তো আসলে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। এখানে যারা ব্যবসায়ী আছে তাদেরকেও আসলে দায়িত্বশীল হইতে হবে। আমরা যারা ক্রেতা আমরা যেরকম দায়িত্বশীল হবো, ঠিক একই সাথে যারা বিক্রেতা তারাও দায়িত্বশীল হতে হবে। তারা সুযোগ পেলে দাম বাড়িয়ে দেবে, সুযোগ পেলে মানুষের পকেট কাটবে, এই ধরনের যে প্রক্রিয়া, এই ধরনের যে বিষয়গুলি সেগুলো কিন্তু থাকা উচিত নয়। এগুলার কারণে আমাদের সমস্যাগুলি বেড়ে যায় এবং এটার থেকে উত্তরণের জন্য
যে বাজার তদারকি যেরকম রাখতে হবে, পর্যবেক্ষণ যেরকম রাখতে হবে, ঠিক একই সাথে আমাদের ব্যবসায়ীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যদি এটা না করা হয় তাহলে কিন্তু এই অস্থিরতা লেগেই থাকবে। তারা যে কোনো আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলা বান্ধা, বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি। 2024 সালে 27 আগস্ট জারি করা প্রজ্ঞাপন সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়। আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। এসব স্থলবন্দর দিয়ে মূলত ভারত থেকে সুতা আমদানি হতো। ফেব্রুয়ারিতে স্থলবন্দর দিয়ে ভারত থেকে বস্ত্র খাতের অন্যতম কাঁচামাল সুতা আমদানি বন্ধের দাবি জানায় টেক্সটাইল মিল মালিকদের সংগঠন বিটিএমইএ। পরে মার্চে এ ব্যাপারে এনবিআরকে ব্যবস্থা নিতে বলে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এরই প্রেক্ষিতে দেশীয় শিল্পের সুরক্ষায় এ সিদ্ধান্ত নিল এনবিআর। আগামী অর্থবছরের বাজেট ব্যবসা বান্ধব হবে, তাই সে পরিবেশ তৈরিতে এনবিআর কাজ করছে বলে জানিয়েছে চেয়ারম্যান আব্দুর রহমান খান। মঙ্গলবার এনবিআরের এক প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, রাজস্ব আয় বাড়িয়ে কর ফাঁকি ধরা হবে। যদিও ব্যবসায়ীদের অভিযোগ, বর্তমান ট্যাক্স পলিসি কোনোভাবেই ব্যবসা ও বিনিয়োগ বান্ধব নয়। দেশের টেক্সটাইল এবং গার্মেন্টস কারখানায় দীর্ঘদিন ধরে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট। এতে ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন। পরিবেশ সংরক্ষণ এবং বৈশ্বিক জ্বালানি সংকট বিবেচনায় নিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে ঝুঁকছে অনেকেই। ব্যবহার বাড়ছে সোলার প্যানেলের। তাই 10 কিলোওয়াটের বেশি ক্ষমতা সম্পন্ন সোলার ইনভার্টার আমদানির ক্ষেত্রে সব ধরনের শুল্ক অব্যাহতির প্রস্তাব উদ্যোক্তাদের। এতে উৎপাদন সক্ষমতা বাড়বে বলে মনে করেন তারা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে ব্যর্থ হচ্ছে। আমরা সেখানে সরকারের সহযোগী ভূমিকা থাকছি এই সোলার প্যানেল বিদ্যুৎ উৎপাদনে। তো এটার উপর আমি মনে করি যে সরকার কোনোভাবেই কোনো কিছু না রেখে এটাকে একদম সম্পূর্ণ ফ্রি করে দেওয়া উচিত এবং ফলে ব্যবসায়ীরা উৎসাহিত হবে। বাজেট আলোচনায় আগামী অর্থবছরে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের জন্য কর্পোরেট ট্যাক্স কমিয়ে 12% করার দাবি খাত সংশ্লিষ্টদের। এদিকে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সেবাকে ভ্যাটমুক্ত রাখার প্রস্তাব দেয় বিজিএমইএ ও বিকেএমইএ। কর্পোরেট হার এটা যদি 10 আর 12% যদি থাকে, আমি মনে করি যে এটা যৌক্তিক হবে আমাদের জন্য। 1 কেজি সুতার দাম $2.90, সেখানে কাপড় আসতেছে $2.60। এটা আমরা মনে করি এটা মানি লন্ডারিং এবং বাংলাদেশ আমরা রেভিনিউ হারাচ্ছি। একটা রিডিউস রেটে ট্যাক্স দিবেন, এরপরে 11 বছর থেকে উনি রেগুলার ট্যাক্সে চলে আসবেন, যেগুলো আমাদের আছে সেটা থাকবে। কিন্তু এর বাইরে যে আমরা বিভিন্ন রকম এসআরও করে নানাজনকে যে অব্যাহতিগুলো দিলাম, এগুলো থেকে আমরা এখন সরে আসার চেষ্টা করব, যদি সবাই আপনারা একমত হন। অর্থনীতিবিদরা বলছেন, ভোগ্যপণ্য আমদানিতে এখনো শুল্ক বাড়তি রয়েছে। তাই ভোক্তাদের কথা চিন্তা করে করের বোঝা কমানোর আহ্বান তাদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।